বরাবরের মতো আমরা প্রথম মন্ত্রণালয় ভিত্তিক কিছু আপডেট জানাবো আপনাদের এবং এরপর আপনাদের প্রশ্ন আমরা নেব। প্রথমে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় খুবই মর্মান্তিক একটা ফিডব্যাক প্রতি সপ্তাহে আসলে আমাদের সামনে আসছে। গতকালের খবর হচ্ছে হাম এবং এর উপসর্গে আমরা কথার মধ্যে একটু টেকনিক্যালিটিস আছে। আপনারা জানেন যে 300 জনের বেশি শিশু মারা গেছে, গতকাল সংখ্যাটা 300 ক্রস করেছে। খুবই মর্মান্তিক ব্যাপার। এর মধ্যে ডেফিনেটিভলি হামে আক্রান্ত হয়েছেন এটা প্রমাণ হয়েছে। সংখ্যাটা খুব বেশি না, কিন্তু যারা একই উপসর্গে আক্রান্ত আমরা ওটাকে ওভাবেই দেখতে চাই। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান বাংলাদেশে সেই পরিমাণ সাপোর্ট দেওয়া কঠিন হয়। আইসিইউ সাপোর্ট, বিশেষ করে শিশুদেরকে আইসিইউ সাপোর্ট দেওয়া। একসাথে অনেক বেশি রোগী আসছেন এবং অনেক সময় আমাদের দেশে এটা হয়েছে রোগীরা অনেক দেরি করে হাসপাতালে আসছেন। আমি এই ব্যাপারে ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমরা খুবই দুঃখ প্রকাশ করি। এর মতো মর্মান্তিক কিছু হতে পারে না। আমি আগের দিনও বলেছি, একটা প্রিভেন্টেবল ডিজিজে একজন শিশুর মৃত্যু আসলে আমরা পছন্দ করি না, নিতে পারি না, নেব না। একটা ব্যাপার একটু যোগ করা দরকার, সেটা হচ্ছে একটা আপডেট টিকার ক্ষেত্রে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এই পর্যন্ত 6 মাস থেকে 5 বছর কম বয়সী, 5 বছরের কম বয়সী 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার 89%। আগামী কয়েকদিনে শতভাগ লক্ষ্য অর্জন করা যাবে। এছাড়া যেটা হয়েছে, টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষ্মা রোগ শনাক্ত করে 6 লাখ জিন এক্সপার্ট কার্ট্রিজ ও 11,000 শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসাবে পাওয়া গেছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্য সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে। আপনারা জানেন বর্ষার সময় আমাদের দেশে কমনলি হয়। আমরা আগে বলেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ডেঙ্গুর প্রকোপ কমাতে যথেষ্ট সফল হয়েছে। এবার আমরা অন্তত এই সময়টা দায়িত্বে আছি। আমরা বিশ্বাস করি অতীতের যে কোনো সময়ের তুলনায় আমরা এবার বেটার পারফর্ম করব। আমাদের এখানে ডেঙ্গুর সংকট খুব মেজর হবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ, জুতা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রথম পর্যায়ে দেশের সকল উপজেলার 2টি করে বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিতরণ আগামী জুলাই থেকে এই কার্যক্রম শুরু হবে। আমরা জানি একটা পাইলটের মতো হচ্ছে। আমরা যখন একটা কর্মসূচি করতে যাই সেটার একটা পাইলট হওয়াই স্বাভাবিক, সেটা কাজ চলছে। জ্বালানি মন্ত্রণালয়ে খুব বিস্তারিত কিছু তথ্য আছে, আপনারা তো এগুলো পেয়ে যাবেন, কিন্তু আমি এগুলো আর খুব বেশি রিড আউট করছি না, কারণ সোফার জ্বালানি, গত সপ্তাহে আমরা বলেছি জ্বালানি খুব মেজর সংকট আসলে ছিল না। আমরা রাস্তায় গাড়ির যে কিউ ছিল সেটা পেট্রোল পাম্পগুলোতে আর এখন ওই পর্যায়ে নেই। সো তারপর আমরা ওই ফুয়েল পাস সহ অন্যান্য পদক্ষেপ চালিয়ে যাচ্ছি, কারণ যে কোনো সময় মধ্যপ্রাচ্য খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে, যে কোনো সময় সংকট তৈরি হতে পারে। এবং আমরা যেটা বলছি যে দেশের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি হয়, প্যানিক তৈরি হলে পরিস্থিতি আবার খারাপ হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না। সেই জন্য যে ফুয়েল পাস আছে সেইটার কার্যক্রম চলমান থাকবে, যাতে ভবিষ্যতে যে কোনো সংকট আমরা মোকাবেলা করতে পারি। জ্বালানি মজুদ 2 মেতে ডিজেল 2,34,965 মেট্রিক টন, অকটেন 34,734 মেট্রিক টন, পেট্রোল 19,306 মেট্রিক টন, ফার্নেস অয়েল 27,302 মেট্রিক টন, জেট ফুয়েল 32,831 মেট্রিক টন। যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুদ আছে। আমরা এই কথাটা সবসময় বলার চেষ্টা করেছি। আমি আবার একটু বলি, ওই সংকটের সময়টাতে আসলে চাহিদা 4-5 গুণ বেড়ে গিয়েছিল, কারণ মানুষ আতঙ্কে তেল সংরক্ষণ করতে চাইছিলেন। আমি ব্যবসার ব্যাপারটা সরিয়ে রেখেও বলছি। বিদ্যুৎ বিভাগ 28 এপ্রিল থেকে 4 মে অবধি দেশের কোথাও লোডশেডিং করতে হয়নি। কোথাও কোথাও বিদ্যুৎ যায়, আপনারা নিশ্চয়ই জানেন। এই লোডশেডিং করতে না হলেও বিদ্যুতের বিভ্রাট কিন্তু দুটো কারণে হয়। একটা হচ্ছে আমি যথেষ্ট উৎপাদন করতে পারিনি, এই সংকট থাকে। আর কখনো কখনো যেটা আমাদের সঞ্চালন সম্পর্কে সংকট হয়। আপনারা জানেন যে সঞ্চালন লাইনে সমস্যা হয়েছে, সেখানে কোনো ত্রুটির কারণে কোথাও কোথাও বিদ্যুতের সংকট হয়েছে, কখনো কখনো কোনো বিদ্যুৎ কেন্দ্র সংকটে পড়েছে। তবে আমরা এটুকু আবার একটু জনগণের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, এটাও ইনফ্যাক্ট পুরো কৃতিত্ব আমরা সরকারের দিক থেকে না নিয়ে বলতে চাই যে এই সময়টা যথেষ্ট বৃষ্টি হয়েছে, ঠান্ডা আবহাওয়ার কারণে এই সংকটটা আমরা ফেস করিনি। কিন্তু সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না, আবার অনেক বেশি গরম পড়লে কিছুটা লোডশেডিং করা লাগতে পারে। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনেও আমাদের চাপ তৈরি হয়েছে। জ্বালানি সংকট, আমরা প্রচুর তরল জ্বালানির কথা বলি, ওইটাও তরল এলএনজি, কিন্তু এটা পরবর্তীতে গ্যাস হয়। আমাদের যেহেতু এলএনজি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অনেক বেশি আছে, এটা প্রাপ্যতারও সংকট তৈরি হয়েছে। একটা সংকটের কারণে যদি 20-25% এলএনজির সংকট হয়ে যায়, তখন আপনি টাকা দিলেও 2.5 গুণ 3 গুণ দামে
কিনতে চাইলেও সবসময় পেয়ে ওঠা হবে না। সো এই ধরনের সংকট হতে পারে, আমি বলছি না যে হবেই, কিন্তু সরকার সর্বোচ্চ চেষ্টাও করবে, কিন্তু জনগণের এক ধরনের মানসিক প্রস্তুতি একটু রাখা লাগবে। আমরা গতদিন কথা বলেছি এবং সেটা যাতে মোটামুটি সুষমভাবে বণ্টিত হয়, লোডশেডিং যদি হয়ও সেই চেষ্টা সরকার করবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি যে ইশতেহার দিয়েছিল গণপরিবহনের শৃঙ্খলা নিরাপত্তা আনা ও সমন্বিত স্মার্ট ব্যবস্থাপনা এবং বাস রুট র্যাশনালাইজেশনের অংশ হিসাবে রাজধানী ঢাকার সবকটি বাস রুটকে অল্প কয়েকটি রুটে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার। এটা শুনতে কেমন শোনাচ্ছে জানি না, এটা নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে বাস রুট র্যাশনালাইজেশন নিয়ে। আমরা অল্প কিছু রুট যেখানে কোম্পানির অধীনে বাসগুলো চলবে, এটা যদি করা যায় ঢাকার যানবাহনের সেক্টরে একটা শৃঙ্খলা আনা যাবে। এই সরকার কাজ করছে, আমরা আশা করি জনগণের বড় ম্যান্ডেটে জয়ী একটা সরকার সব পক্ষকে, এখানে অনেক পক্ষ ইনভলভড আছে, সব পক্ষকে আস্থায় নিয়ে এটা করতে পারবে। গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বিদ্যুৎ চালিত বাস চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে শিক্ষার্থীদের স্কুল বাস আমদানি শিক্ষার্থীদের জন্য এই ধরনের স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত হয়েছে। আমাদের আসলে ভবিষ্যতে বিদ্যুতের দিকেই যেতে হবে এবং আপনারা এই তথ্যটা জানলেন, শিক্ষার্থীদের জন্য যে স্কুল বাস সেটা যদি বৈদ্যুতিক হয় সেখানে শুল্ক শূন্য হবে। আমি খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলে মনে করি। কৃষি মন্ত্রণালয় এর মধ্যে আমরা জানি যে হাওরে আমাদের কৃষকগণ হঠাৎ পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই পানি আবার কমে গেছে এবং অনেক কৃষকই তাদের ফসল কেটে উঠতে পেরেছেন। কিন্তু এই সরকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা নিচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 7,500 টাকা করে তাদেরকে অনুদান দেওয়া হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে বিক্রির লক্ষ্যে 1,30,32,000 লিটার পরিশোধিত পাম অয়েল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে 181,29,06,932 টাকা ব্যয় হবে। স্থানীয়ভাবে 2,000 মেট্রিক টন ডাল কেনা হবে। এরকম পদক্ষেপ আমরা আগে একটা দিন বলেছিলাম যে আমরা দায়িত্বে আসার পর হঠাৎ করে যে সংকটে আমরা পড়েছি, বিশেষ করে জ্বালানি সংকটে, সেটা আমাদের অর্থনীতির অগ্রগতি যতটা হওয়ার কথা ছিল সেইটার তুলনায় খানিকটা কম হচ্ছে। আই রিপিট, আমাদের অগ্রগতি কিন্তু অন্টারিয়ামের চাইতে অনেক বেশি হচ্ছে, কিন্তু যতটা হওয়ার কথা ছিল এই সংকটের কারণে খানিকটা কম হচ্ছে। এই সময় বিশেষ করে যেসব মানুষ সংকটে থাকেন, যেসব মানুষ প্রান্তিক, তাদের পাশে দাঁড়াবো এবং আমরা সেই জন্য টিসিবির এই কেনাটা বাড়াচ্ছি। ভূমি মন্ত্রণালয়ের ঠিক ভূমি মন্ত্রণালয় না, সম্ভবত এটা স্থানীয় সরকার হবে। সেটা হচ্ছে রাজধানীর মিরপুরে 3টি গুরুত্বপূর্ণ এলাকায় ব্যবসা করা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নিয়মের আওতায় আনতে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রথম ধাপে 202 জনকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। এসব ফুটপাত ও সড়ক ছেড়ে হকারদের নিজ দায়িত্বে দ্রুত নির্ধারিত স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। একটা কথা আগে একদিন বলেছিলাম যখন এনাদের এই ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কথা এসেছিল, সেটা হচ্ছে এটা আমাদের জন্য খুবই টাফ একটা সিদ্ধান্ত। কারণ হচ্ছে ফুটপাথ অবশ্যই মানুষের হাঁটা চলা নির্বিঘ্ন করা দরকার, একই সাথে প্রান্তিক মানুষ এখানে ব্যবসা করেন। তাহলে আমাদের সরকারের নীতি হচ্ছে যে এনাদেরকে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি, এটার জন্য অলরেডি পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে। এটা ইনফ্যাক্ট নর্থের কথা সাউথের আগেই শুরু হয়েছিল। আর তাদেরকে সময় দেওয়া হচ্ছে, কারণ একটা প্রবণতা থাকে আপনি তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার পরও তারা আবার আসার চেষ্টা করেন। আমরা আশা করি তাদের সাথে আমরা কোলাবোরেট করে এই সমস্যাটা সমাধান করতে পারবো। তাদের জন্য জায়গা নির্দিষ্ট করার চেষ্টা করা হচ্ছে, সেভাবে হয়তো করা যাবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এই ব্যাপারে কাজ হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে 10 মাস থেকে 1 বছর সময়। আপনারা জানেন বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে এবং কাজ চলছে। এই প্রশ্নটা খুব কমনলি আসে যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে কিনা। ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীর সংখ্যা এখন পর্যন্ত 43,773 জন, অবশিষ্ট হজযাত্রী আছেন 34,543 জন। এটা একটা ছোট আপডেট।
শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে মে দিবস পালিত হয়েছে এবং আমরা এটা খেয়াল করেছি নিশ্চয়ই যে আমরা শ্রমিকদের প্রতি শ্রমের প্রতি আমাদের সরকারের কমিটমেন্ট ওখানে খুব জোরের সাথে উল্লেখ করা হয়েছে। মিরপুর কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় 13 জন নিহত শ্রমিকের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় কর্মসূচিভুক্ত খালের খনন গত সপ্তাহে ছিল 44%, যেটাকে আমি প্রায় অর্ধেক বলছিলাম, এবার সেটা পুরোপুরি অর্ধেকে এসে হাজির হয়েছে। এই অর্ধেক কর্মসূচিভুক্ত খালের সংখ্যা, সারা দেশের খাল না। রেলপথ মন্ত্রণালয় 2028 কোটি 59 লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমবঙ্গের রেল পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পটি একনেকে পাস হয়েছে। একটা বড় অঙ্কের বিনিয়োগ রেলে যাচ্ছে। আমরা আশা করি এটা রেলকে জনগণের কাছে আরও সুবিধাজনক হওয়ার ক্ষেত্রে রোল প্লে করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা পেয়ে যাবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যে মাদক বিরোধী অভিযান সেটা চলছে বিভিন্ন পর্যায়ে। র্যাব, বর্ডার গার্ড তারা মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র সব উদ্ধার করে যাচ্ছেন এবং 2 দিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে ব্যবস্থা এবং অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছেন, আপনারা জানেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র, প্রতি মাসে 20,000 টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। আহতদের ধরন অনুযায়ী যোদ্ধাদের 5, 3 বা 1 লাখ টাকা সঞ্চয়পত্র, প্রতি মাসে 20, 15, 10,000 টাকা, মানে যে ভাতাগুলো আগে শুরু হয়েছিল সেগুলো এই সরকারের সময়ও কন্টিনিউ করছে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়াও জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে জেলা প্রশাসকদের নিকট থেকে প্রাপ্ত 3,425টি আবেদনের মধ্যে 1,937 জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। আমাদের এই গণতান্ত্রিক যে পরিবেশ আমরা উপভোগ করছি, এর পেছনে এই সময়ে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, অনেকে বিকলাঙ্গ হয়েছেন, অন্ধ হয়েছেন, তাদের প্রতি ঋণ এই জাতি স্মরণ করবে এবং তারা কী চান সেটা জরুরি না, এই জাতি চেষ্টা করবে তাদেরকে সেই ক্ষেত্রে যতটা সম্ভব কম্পেনসেট করা, তাদেরকে আমরা সেই মর্যাদা দেব। নৌপরিবহন মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল ইতিহাসে এক অনন্য মাইলফলক অর্জিত হয়েছে। 30 এপ্রিল 2026 তারিখে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল একদিনে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিংয়ের এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন 5,709টি ইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। কারা অধিদপ্তর বন্দীদের পিসি ক্যাশ ব্যক্তিগত খরচের নিমিত্তে বন্দী নামে নগদ টাকা জমাকরণ, ভার্চুয়ালি জমা দেওয়া ও সহজ করার জন্য সোনালী ব্যাংকের গেটওয়ে পেমেন্ট ব্যবহার করার কথা হয়েছে। প্রিজন অ্যাক্ট খসড়া চূড়ান্তকরণে 2026-এর খসড়া তৈরি হচ্ছে এবং সেটার ক্ষেত্রে কারা কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা চলছে। আমরা কারা অধিদপ্তর মানে উল্লেখ করা যেতে পারে, আসলে মানুষকে জেলে নেওয়া কোনো অপরাধের জন্য মূল লক্ষ্য যতটা না শাস্তি তার চেয়ে বেশি সংশোধন করা, এই ধরনের একটা আলাপ আসলে আমরা সমাজে আছে। আমরা এই যে নতুন যে প্রিজন অ্যাক্ট হচ্ছে, এটার উদ্দেশ্য হবে এটাকে এমনভাবে যুগোপযোগী করা যাতে কোনো যিনি কারাবন্দী আছেন কোনো অপরাধের কারণে, মানে ইভেন জেলখানায় তো শাস্তিপ্রাপ্ত আসামির চাইতে, মানে যাদেরকে আমরা কয়েদি বলে, হাজতি বলে, যারা বিচারাধীন, যাদের এখনও সিদ্ধান্ত হয়নি, যাদের রায় হয়নি, সেই মানুষও অনেক বেশি তুলনায়। সো সবাই যাতে ওখানে একটা ভালো পরিবেশে থাকতে পারেন এবং যারা শাস্তিপ্রাপ্ত হয়েছেন ফাইনালি তাদেরকে যাতে আমরা অপরাধ থেকে সরিয়ে আনতে পারি, সেইভাবেই এটা করা হবে। আপনারা পেয়ে যাবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কী পরিমাণ মাদকদ্রব্য তারা কন্ট্রোল করেছে, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কী করেছেন, কোস্টগার্ডেরও তাদের সোফার যে কর্মসূচি সেগুলো কন্টিনিউ করছে। আমি আপাতত এখানেই শেষ করছি, আপনারা পেয়ে যাবেন। সো আপনাদের কাছে আরও যেগুলো খুবই সিগনিফিক্যান্ট বলে মনে হলো সেগুলো নিয়ে আমি কথা বলেছি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।